বাজেটের বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। আতিফা, বাজেটের কিছু তথ্য এরই মধ্যে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো নিয়ে একটু দর্শকদের জানাতে চাই। তো দর্শক, আগামী যে বাজেট আগামীকাল প্রস্তাব করা হচ্ছে 2024-25 অর্থ বছরের, সেই বাজেটের আকার কেমন হচ্ছে সে বিষয়ে প্রথমেই আমি জানাতে চাই। আমরা প্রতিবারই দেখি যে বাজেটের আকার কিন্তু 12 থেকে 15% পর্যন্ত বাড়তেও দেখেছি, কিন্তু একটা সংকটকাল চলছে, বাজারে অনেক মূল্যস্ফীতি, যেটা নিয়ে সবচেয়ে মাথা ব্যথার কারণ সরকারের, এবং সেই কারণেই একটু সংকোচনমূলক বাজেটের দিকেই নজর দিয়েছে সরকার। এবার 4% মতো বাজেট বেড়ে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা, যেটা চলতি অর্থ বছরে আছে কিন্তু 7,61,785 কোটি টাকা। আমরা যদি বাজেটের মূল বিষয়গুলো কি রয়েছে, এবার কোথায় কোথায় জোর দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোতে যদি আমরা যাই, প্রথমেই বাজেটের শিরোনামটা কি। বাজেটের শিরোনাম এবার করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এবং সেখানে ব্যয় ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এই 5,41,000 কোটি টাকার মধ্যে কিন্তু এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হচ্ছে 5 লাখ কোটি টাকা, এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন খাত থেকে কর রাজস্ব আসবে 41,000 কোটি টাকা। তো আয়ের চেয়ে যেহেতু ব্যয় বেশি, তো সেখানে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। এবং বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দেওয়া। এই বাজেটে মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে 6.5%। তো এর পরবর্তীতে আমরা দেখছি যে বাজেট ঘাটতির বিষয়টি কিভাবে মোকাবেলা করবে সরকার। বাজেট ঘাটতির মধ্যে 46.87% অর্থ, অর্থাৎ 2,56,000 কোটি টাকার মধ্যে কিন্তু 1,20,000 কোটি টাকাই সরকার ঋণ নেবে দেশের ব্যাংক খাত থেকে, এবং 7.81% অর্থাৎ 20,000 কোটি টাকা সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে সংগ্রহের লক্ষ্য রয়েছে, এবং বাকি 1,16,000 কোটি টাকা বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য সরকার নির্ধারণ করেছে। বাজেটে কর কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসছে সেই বিষয়ে আমরা যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি শ্রেণীর করের যে সর্বোচ্চ হার সেটা বাড়ছে। এখন ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ করের হার হচ্ছে 25% রয়েছে, সেটা আগামী যে প্রস্তাবিত বাজেট আসছে সেখানে 30% করার কথা রয়েছে। পুঁজিবাজারে গেইন ট্যাক্স আরোপ হচ্ছে, এবং সেটা হচ্ছে পুঁজিবাজারে লেনদেনে 50 লাখ টাকার বেশি যদি কেউ আয় করে থাকেন, সেই আয়ের ওপরে 15% গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হবে। কালো টাকা সাদা করে এবারও সুযোগ থাকছে, কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিন্তু টার্নওভার কর বাড়ছে। আইটি সেবার কর অব্যাহতি নিয়ে বেশ আলোচনা হয়েছে বাজেট প্রস্তাবের আগেই, সেটা কিন্তু চলতি যে বাজেটে 27 ধরনের আইটি খাতের যে উপখাত রয়েছে সেগুলোকে চিহ্নিত করে কর অব্যাহতি দেয়া আছে। এইটা জুনের 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে। আইটি উদ্যোক্তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছিলেন এটা বাড়ানোর। তো সেই বিষয়টি আমলে নিয়ে এনবিআর কিন্তু আগামী অর্থ বছরে 19টি আইটির যে উপখাত সেটা চিহ্নিত করে আরও 3 বছর কর অব্যাহতি তারা বাড়াচ্ছে। আরও যে বিষয়গুলো থাকছে, বেসরকারি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখন কিন্তু কর অব্যাহতি রয়েছে, সেগুলো বাতিল চাচ্ছে এনবিআর, এবং সেইটা আরোপের প্রস্তাব করা হতে পারে। যদিও সরকারি অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে কিন্তু কর অব্যাহতি আগের মতোই বহাল থাকবে। ফুল এবং ফল আমদানিতে উৎস কর বেড়ে 10% হচ্ছে, যেটা এখন 5% রয়েছে। নিত্যপণ্য সরবরাহে উৎস কর অর্ধেক করা হচ্ছে, কারণ আমরা আগেই বলছিলাম যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখছে সরকার, এবং নিত্যপণ্য সরবরাহে সেই উৎস কর কমিয়ে সেটাকে বাস্তবায়নে অনেকটা গতি আনতে চায়। মোবাইলে কথা বলা, ইন্টারনেটের যে বিল, সেখানে কিন্তু সম্পূরক শুল্ক বাড়ছে। পাশাপাশি সিমেও আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা প্রতিটি সিমে কিন্তু কর বাড়ছে। পর্যটন এবং বিনোদন সেবায় ভ্যাট বাড়ছে। পর্যটন যেরকম অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এগুলোতে ভ্যাট বাড়ছে। পাশাপাশি ট্যুর অপারেটরসদের যে ভ্যাট অব্যাহতি ছিল সেটা বাতিল করার প্রস্তাব করা হতে পারে। তো এরপরে যে বিষয়গুলো আসছে, যেটা বলছিলাম যে ঋণ নিয়ে কিন্তু সরকার
এই যে ঘাটতি বাজেট সমন্বয় করবে সেই ঋণের ক্ষেত্রে কিন্তু সুদ পরিশোধে সরকারকে ব্যয় বাড়াতে হচ্ছে। চলতি অর্থ বছরে যেটা রয়েছে 94,376 কোটি টাকা, তা 38% বেড়ে 1,29,000 কোটি টাকা কিন্তু প্রস্তাব করা হতে পারে। এবং এই সুদের বড় একটি অংশ কিন্তু দেশীয় ঋণের সুদ। দেশীয় ঋণের সুদ বলতে সঞ্চয়পত্র এবং সরকার যে ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে প্রায় 9 লাখ কোটি টাকার উপরে, সেই ঋণের সুদ পরিশোধেই কিন্তু ব্যয় হবে 1,09,000 কোটি টাকা। আর বাকি যে বিদেশি ঋণ রয়েছে 7 লাখ কোটি টাকার কিছু উপরে, সেই জায়গাতেও কিন্তু 15.50% অর্থাৎ 20,000 কোটি টাকা মোট ঋণ পরিশোধের যে সুদ রাখা হচ্ছে, অর্থ রাখা হচ্ছে, সেখান থেকে কিন্তু ব্যয় সংস্থান করতে হবে। তো দেখা যাচ্ছে যে এই আগামী বাজেটে সুদ পরিশোধে কিন্তু প্রায় 31% ব্যয় বাড়ছে সরকারের। তো এখন পর্যন্ত আমাদের হাতে আসা তথ্য এই ছিল। তো আতিফা, আমরা পরবর্তীতে আরও জানাবো বাজেট সম্পর্কে। হরিশ সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।